we will discuss about a new chapter which is atoms and molecules. কেমিস্ট্রির এই চ্যাপ্টারটার থেকে আমরা কি কি জানবো বা কেমিস্ট্রির এই চ্যাপ্টারটা সম্পর্কে কি কি পড়বো একটা গ্ল্যান্সে আমরা তা জেনে নিচ্ছি চ্যাপ্টারটা সম্পর্কে। প্রথমে রয়েছে লজ অফ কেমিক্যাল কম্বিনেশনস। তাহলে প্রথমে চ্যাপ্টারটার নামের দিকে যদি আমরা ধ্যান দিই, কি রয়েছে? অ্যাটমস অ্যান্ড মলিকিউলস। তাহলে অ্যাটমস কি, মলিকিউলস কি, এগুলো জানতে হবে। আর এই চ্যাপ্টারের মধ্যে অ্যাটমস এন্ড মলিকিউলস নিয়ে কি কি জিনিস তৈরি হতে পারে, কোন কোন ফর্মুলায় তৈরি হয় সেগুলো সম্পর্কে এই চ্যাপ্টারটা থেকে আমরা জানতে পারবো। তাহলে প্রথমে রয়েছে লজ অফ কেমিক্যাল কম্বিনেশন। লজ অফ কেমিক্যাল কম্বিনেশন। লজ অফ কেমিক্যাল কম্বিনেশন কি? The combination of elements to form compounds is governed by certain laws known as the laws of chemical combinations. Laws of chemical combinations কি না, এটা এমন একটা কম্বিনেশনস যার দ্বারা এলিমেন্টস থেকে কম্পাউন্ডস ফর্ম হবে। এলিমেন্টস থেকে কম্পাউন্ডস ফর্ম হবে কিছু রুলকে ফলো করে। এলিমেন্টস থেকে কম্পাউন্ড ফর্ম করবে কিছু রুলসকে ফলো করে। সেই রুলসগুলোই হচ্ছে লজ অফ কেমিক্যাল কম্বিনেশন। সেই রুলগুলো কি না এখানে রয়েছে। তার আগে একটু আমি জায়গাটা ক্লিয়ার করি যে এলিমেন্টস কি আর কম্পাউন্ডস কি। এলিমেন্টস এলিমেন্টস কি? একটা পার্টিকেলস, মানে যেটাকে স্প্লিট করা যায় না, যেটা সিঙ্গেল পার্টিকেল হিসেবে থাকে সেটাকেই বলা হয় এলিমেন্ট। যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এইগুলো প্রত্যেকটা হচ্ছে এলিমেন্টস। এগুলোকে স্প্লিট করা যাবে না, ভাঙা যাবে না। কম্পাউন্ড কি? এই এলিমেন্টগুলো থেকেই বিভিন্ন অ্যাটমিক ওয়েট অনুযায়ী বা অ্যাটমিক মাস অনুযায়ী তাদেরকে কম্বাইন করে একটা রেশিওতে কম্বাইন করে কম্পাউন্ডসগুলো তৈরি হয়। যেমন এই এইচ আর ও, এই এইচ ও থেকে কম্বাইন করে আমাদের তৈরি হচ্ছে H2O, যেখানে 2 মলিকিউলস হাইড্রোজেন রয়েছে, 1 মলিকিউল অক্সিজেন রয়েছে, ফলে H2O অ্যাটমটা তৈরি হয়েছে। তাহলে এই জিনিসটাকে আমরা বলবো কম্পাউন্ড। তাহলে এই যে এলিমেন্টস, এই এলিমেন্টস গুলো নিয়ে কোনো একটা ফর্মুলায় কোনো একটা রেশিওতে, সেটা অ্যাটমিক মাস বা অ্যাটমিক ওয়েটের উপর ডিপেন্ড করে তৈরি হচ্ছে কম্পাউন্ড গুলো। ঠিক আছে, এইবার এইখান থেকে আমরা জানবো যে কোন কোন লস গুলো, এগুলোকে কি কি রুল বা ফর্মুলা এগুলোকে ভাঙা হয়েছে। ফার্স্টে রয়েছে ল অফ কনজারভেশন অফ মাস। প্রথম রয়েছে ল অফ কনজারভেশন মাস, সেকেন্ড রয়েছে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, থার্ড রয়েছে ল অফ মাল্টিপল প্রপোর্শন, law of reciprocal proportion, and last one is Gay-Lussac's law of combining volumes. লাস্টের এই যে তিনটে রয়েছে, law of multiple proportion, law of reciprocal proportion and Gay-Lussac's law of combining volumes, এগুলো তোমাদের এখন নেই, এগুলো তোমরা হায়ার ক্লাসে গিয়ে এগুলো পড়বে। তোমাদের যে দুটো রয়েছে সেটা হচ্ছে law of conservation of mass and law of constant proportions। তাহলে law of conservation of mass আর law of constant proportion কি সেগুলো সম্পর্কে আমরা জানবো। তাহলে law of conservation of mass কি এটা আমরা দেখি। তাহলে law of conservation of mass কি? According to this law, mass can neither be created nor destroyed। যে কোনো কনজারভেশনের লজই আমরা দেখতে পাই, তাতে মাস হোক, এনার্জি হোক, যে কোনো ল অফ কনজারভেশনে আমরা দেখতে পাই যে সেটাকে ক্রিয়েট বা ডেস্ট্রয় কোনো কিছুই করা যায় না। মাসের ক্ষেত্রেও তাই। অ্যাকর্ডিং টু দিস ল, মাস ক্যান নাইদার বি ক্রিয়েটেড নট ডেস্ট্রয়েড। এনার্জির ক্ষেত্রে কি হয়? এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নট ডেস্ট্রয়েড, ইট অনলি ক্যান বি ট্রান্সফারড ফ্রম ওয়ান পজিশন টু অ্যানাদার বা ওয়ান ফর্ম টু অ্যানাদার, একটা থেকে অন্য ফর্মে ট্রান্সফার করা যায় এনার্জির ক্ষেত্রে। তাহলে মাসটাও সেম হলো। ইন এ কেমিক্যাল রিঅ্যাকশন দিস ল ক্যান বি আন্ডারস্টুড ইন দ্য ফলোইং ওয়ে। এই জিনিসটাকে এবার আমরা বুঝবো, এই জিনিসটা কি বলতে চাইছে, মাস ক্যান নাইদার বি ক্রিয়েটেড নট ডেস্ট্রয়েড, এটার মানে কি এই জিনিসটা বুঝবো। ডিউরিং এ কেমিক্যাল রিঅ্যাকশনস টোটাল মাস অফ রিঅ্যাক্ট্যান্টস উইল বি ইকুয়াল টু টোটাল মাস অফ প্রোডাক্টস। মাস ক্যান নাইদার বি ক্রিয়েটেড নট ডেস্ট্রয়েড এর কথাটার মানে হচ্ছে রিঅ্যাকশনের আগে রিঅ্যাক্ট্যান্ট গুলোর যা মাস ছিল, রিঅ্যাকশন করে যখন প্রোডাক্ট তৈরি করবে সেই প্রোডাক্টগুলোর মাস ওই রিঅ্যাক্ট্যান্টের মাসের সাথে ইকুয়াল হবে। এটাই হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস। তাহলে রিঅ্যাক্ট্যান্ট কি, প্রোডাক্ট কি, এগুলো আমরা একটু জেনে নিই। ফর এক্সাম্পল ধরে নেওয়া যাক যে এ আর বি দুটো রিঅ্যাক্ট্যান্ট, এগুলোকে রিঅ্যাক্ট্যান্ট বলা হয়। মানে যে কম্পাউন্ডস গুলো মিশে বা যে এলিমেন্টস গুলো মিশে নতুন একটা কম্পাউন্ডস তৈরি হচ্ছে
সেটাকে বলা হচ্ছে প্রোডাক্ট, এবং যেগুলো মিশে হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট। তাহলে এই এক্সাম্পলটাতে এ প্লাস বি মিশে সাপোজ ধরা হোক যে এবি হয়েছে, তাহলে এটা হচ্ছে একটা রিঅ্যাক্ট্যান্ট, বিটা হচ্ছে একটা রিঅ্যাক্ট্যান্ট, এই রিঅ্যাক্ট্যান্টগুলো মিশে এবি প্রোডাক্ট তৈরি হয়েছে। তাহলে ল অফ কনজারভেশন অফ মাস অনুযায়ী এটা কি হবে না, এবি এই রিঅ্যাক্ট্যান্টটার এ প্লাস বি রিঅ্যাক্ট্যান্টটার যা মাস, এবি রিঅ্যাক্ট্যান্টের মাসও সেম হবে। তাহলে সেটাকে আমরা বলবো যে ল অফ কনজারভেশন অফ মাস। আরো একটু ডিটেলসে জানবো। তাহলে এখানে আমরা দেখছি এ প্লাস বি রিঅ্যাক্ট্যান্টটা প্রোডাক্ট হিসেবে এবি তৈরি করছে। তাহলে মাস অফ কনজারভেশনের যে লটা রয়েছে সেটা কিভাবে ফলো করছে, MA plus MB, MA stands for mass of A আর MB টা হচ্ছে mass of B, M stands for MAB, mass of AB। তাহলে এটা রয়েছে, এটা এবারে একটা এক্সাম্পল দিয়ে বুঝবো। যেমন এখানে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের রিঅ্যাকশনে প্রোডাক্ট হিসেবে তৈরি হয়েছে ওয়াটার H2। তাহলে এটাকে ব্যালেন্স করা হয়েছে 2H2, 2H2 মিন্স চারটা হাইড্রোজেন হয়ে যাবে এখানে, দুটো দুটো চারটে হাইড্রোজেন, অক্সিজেন দুটো। তাহলে প্রোডাক্টে কি, প্রোডাক্টও দেখবো, দেখো দুটো আর দুটো চারটে হাইড্রোজেন আর অক্সিজেন দুটো রয়েছে, দুটো অক্সিজেন। তাহলে দেখো এখানে নাম্বারগুলো সেম করার মানে হচ্ছে এই রুলসটাকেই ফলো করা, যে মাস অফ কনজারভেশন অফ যে রুলসটা রয়েছে সেটাকেই ফলো করা। এটা ফলো করলে কিভাবে ফলো হচ্ছে সেটা দেখবো। হাইড্রোজেনের মাস কত, একটা হাইড্রোজেনের মাস হচ্ছে 1, তাহলে দুটো আছে এখানে H2 মলিকিউলস হিসেবে যদি ধরি দুটো রয়েছে, তাহলে 1 into 2, তাহলে 2 পেলাম। সেই মলিকিউলস গুলো, দুটো মলিকিউলস মিলে একটা অ্যাটম তৈরি করছে 2H2, তাহলে সেটা কত হয়ে যাবে টোটাল 2 into 2 4 গ্রাম। তাহলে এখানে রিঅ্যাকট্যান্টে যে হাইড্রোজেনটা এলো সেটা টোটাল মাস হয়ে গেল 4 গ্রাম। অক্সিজেনের হচ্ছে 16, মাস হচ্ছে 16, দুটো অক্সিজেন রয়েছে, তাহলে O2 2 into 16 32 গ্রাম। তাহলে টোটাল যদি আমরা করি রিঅ্যাকট্যান্ট গুলো, হাইড্রোজেনের পেলাম 4 গ্রাম, অক্সিজেনের পেলাম 32 গ্রাম, দুটোকে অ্যাড করলে হয়ে যাবে 36 গ্রাম। রিঅ্যাকট্যান্টে এলো 36 গ্রাম মাস, তাহলে ফর্মুলা অনুযায়ী প্রোডাক্টেও আমাদেরকে 36 গ্রাম মাস রাখতে হবে। দেখবো 2H2O, সিমিলারলি হাইড্রোজেনের একটা হলে এখানে 2 into 2 চারটা হয়ে গেলে হয়ে যাবে এটা কত 4। এটা কিভাবে করছি, এটা কম্পাউন্ড হিসেবে যখন আছে তখন ওয়াটারটাকে, পুরো ওয়াটারের মাসটাকে একবারে বার করতে হবে। কিভাবে বার করব, এই ওয়াটারের মধ্যে দুই মলিকিউলস রয়েছে হাইড্রোজেন, এক মলিকিউলস রয়েছে অক্সিজেন। তাহলে হাইড্রোজেনের দুটোর জন্য 2 পেয়েছি আর অক্সিজেনের একটার জন্য 16 পেয়েছি, তাহলে 2 plus 16 হলো টোটাল H2O টার মাস। 2 plus 16, 2 পেয়েছি হাইড্রোজেনের জন্য আর অক্সিজেনের জন্য পেয়েছি 16, তাহলে টোটাল হয়ে গেল 18। এবার যেহেতু 2 মলিকিউলস দুটো রয়েছে, 2 অ্যাটমস রয়েছে, একটা H2 এর মধ্যে দুটো রয়েছে, সেজন্য এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেব। 18 into 2 দ্যাট ইজ 36 গ্রাম। দেখো প্রোডাক্টও পেলাম আমরা 36 গ্রাম, আর রিঅ্যাকট্যান্টও এই দুটো মিলে 4 plus 32 করলে হচ্ছে 36 গ্রাম। তাহলে এইভাবেই ল অফ কনজারভেশন অফ মাস রুলসটা ফলো হচ্ছে, যেখানে মাস অফ রিঅ্যাকট্যান্ট ইজ ইকুয়ালস টু মাস অফ প্রোডাক্ট হয়। ল অফ কেমিক্যাল কম্বিনেশনের সেকেন্ড যে পার্টটা ছিল সেখানে ছিল ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন কি, according to this law a pure chemical compound always contain the same elements combined together in the same proportion by mass irrespective of the fact from where the sample has been taken or from which procedure has it been produced। এটার মানে কি না, একটা যখন আমরা পিওর কেমিক্যাল কম্পাউন্ডকে অ্যাজিউম করছি, ধরা যাক যে পিওর কেমিক্যাল কম্পাউন্ড হচ্ছে ওয়াটার, তাহলে এই কম্পাউন্ডের মধ্যে কি কি এলিমেন্ট রয়েছে, হাইড্রোজেন রয়েছে আর অক্সিজেন রয়েছে। তাহলে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন বলছে হাইড্রোজেনের মাস আর অক্সিজেনের মাস এর রেশিওটা প্রত্যেক মাসের ক্ষেত্রে, মানে ওয়াটারের যে কোনো অ্যামাউন্ট ওয়েটের ক্ষেত্রেই সেম হবে, রেশিওটা প্রত্যেকটা ওয়েটের ক্ষেত্রেই সেম হবে। কিভাবে, একটা এক্সাম্পল দিয়ে বুঝবো। সাপোজ এখানে ধরা হচ্ছে যে ওয়াটারের এখানে মাস নেওয়া হয়েছে 18 গ্রাম অফ ওয়াটার নেওয়া হয়েছে, 18 গ্রাম অফ ওয়াটার। তাহলে 18 গ্রাম অফ ওয়াটারের মধ্যে হাইড্রোজেন মলিকিউলস আর অক্সিজেন মলিকিউলস কতগুলো আছে, 16 গ্রাম অফ অক্সিজেন রয়েছে আর 2 গ্রাম অফ হাইড্রোজেন রয়েছে। 16 গ্রাম অফ অক্সিজেন এন্ড 2 গ্রাম অফ হাইড্রোজেন মিলে 16 প্লাস 2 করে 18 গ্রাম অফ ওয়াটার রয়েছে। তাহলে এর মাসটা, এই হাইড্রোজেন আর অক্সিজেনের মাসটা যদি আমরা রেশিও বার করি তাহলে কি পাবো, হাইড্রোজেনের মাস
2 হয় আর অক্সিজেনের মাস 16, তাহলে 2/16 হয়, 1/8 আসে। লোয়েস্ট টার্মে করলে এটা আসবে, লোয়েস্ট ফ্র্যাকশনাল করলে সেটা আসবে 2 ডিভাইডেড বাই 16 ইজ 1/8। এইটাই 18 গ্রামটা যদি আমি বাড়িয়ে 36 গ্রাম অফ ওয়াটার করি, তাহলেও দেখা যাবে যে ওয়াটার আর ওয়াটারের যে মলিকুলসটা রয়েছে তাতে হাইড্রোজেন এবং অক্সিজেনের রেশিওটা ওই 1:8 বা 1/80 রয়েছে। কিরকম না, 36 গ্রাম অফ H2 এর মধ্যে 32 গ্রাম অফ অক্সিজেন থাকবে আর 4 গ্রাম অফ হাইড্রোজেন থাকবে। তাহলে 32 অক্সিজেন আর 4 গ্রাম হাইড্রোজেনের যদি আমরা রেশিও বার করি হাইড্রোজেন আর অক্সিজেনের, তাহলে সেটা দাঁড়াবে কত, 4/32 which is 1/8। এটাকে যদি আমরা 9 গ্রাম অফ ওয়াটার নিই সেক্ষেত্রেও আমরা দেখতে পাবো 8 গ্রাম অফ অক্সিজেন আর 1 গ্রাম অফ হাইড্রোজেন রয়েছে, তাহলে রেশিওটা দাঁড়াবে হাইড্রোজেন আর অক্সিজেনের 1/8। তাহলে দেখা যাচ্ছে যে কোনো অ্যামাউন্টেরই আমরা নিই ওয়াটার মলিকুলসটা, তাদের যে হাইড্রোজেন আর অক্সিজেনের যে রেশিও, মাসের যে রেশিও, সেটা সব ক্ষেত্রেই সমান হবে। এটাই হচ্ছে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। দ্যাট মিন্স যে প্রপোর্শনটা থাকবে সেটা সব অ্যামাউন্টের ক্ষেত্রে কিন্তু কনস্ট্যান্ট রইবে, হুইচ ইজ 1:8 ওয়াটার মলিকুলসের ক্ষেত্রে। ওকে।